ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, ইরানের লক্ষ্য, ইরাক কাতারেও হামলা, গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। তেহরানের সরকারি স্থাপনায় মুহুর্মুহু হামলা, বাড়ছে প্রাণহানি, প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিহ্নের দাবি ট্রাম্পের, ওয়াশিংটন তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইরানের। Their army is gone. They're just about, look, their navy is gone. Their communications are gone. Their leaders are gone. War crimes and crime against humanity that are being committed by the United States and the Israeli regime against our people. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইসরায়েলে একের পর এক মিসাইল ছুটছে ইরান, বিস্ফোরণে কেঁপে উঠছে বিভিন্ন শহর। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করাই তেহরানের মূল লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরাক কাতারেও হামলা হয়েছে। অন্যদিকে তেহরানে সরকারি স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু বোমা হামলা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে নির্বিচারে প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের। ইরানের যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে তেহরান। একের পর এক মিসাইল ছুটছে ইরান, আর একটু পরপর সাইরেন বেজে উঠছে ইসরায়েলে। প্রাণ বাঁচাতে ছুটাছুটি করছে লোকজন, আশ্রয় নিচ্ছে বাংকারে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণে দফায় দফায় কেঁপে উঠছে বীরশেবা শহর। ইরাকের বাগদাদ ও বসরায় ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। বাগদাদ সামরিক বন্দরে একটি ড্রোন বিধ্বস্ত হয়। এর আগে বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট সেন্টার লক্ষ্য করে রকেট হামলা চালায় ইরান। কাতারেও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বেশ কয়েকটি ড্রোন তারা প্রতিহত করেছে। ইরাকের এরবিল হোটেল লক্ষ্য করেও ড্রোন হামলা চালায় ইরান। শনিবার ভোরে তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। তেহরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে চলছে বোমাবর্ষণ। এর আগে ইরানের মধ্যাঞ্চলীয় শহর নাতানজের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে ইরানের অন্যতম বৃহত্তম পারমাণবিক সমৃদ্ধ কেন্দ্র অবস্থিত। গেল এক সপ্তাহে ইরানে ৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ এই জলপথ অতিক্রমের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অপরাধ করার ক্ষেত্রে কোনো চরম সীমা বা রেডলাইন মানছে না। দুই দেশ স্কুল, হাসপাতাল, বিনোদন ও ক্রীড়া কেন্দ্র সহ জনবহুল বেসামরিক এলাকায় এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এসব কর্মকাণ্ড স্পষ্টত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে অবগত ৩ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। এর মাধ্যমে প্রথমবার ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী কোনো দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে অংশগ্রহণ করছে কিনা, যদিও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মস্কো। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান সহ বিভিন্ন সামরিক স্থাপনার অবস্থান সম্পর্কে ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে আসে ইরানকে গোয়েন্দা সহায়তা দেওয়ার এমন তথ্য। ৩ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, রাশিয়ার সহযোগিতায় ইরান মার্কিন সামরিক অবস্থান সম্পর্কে টের পেয়ে নিখুঁত হামলা চালাতে পারছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরানকে এমন সহায়তা দিয়ে আসছে মস্কো। তবে রাশিয়া ইরানকে ঠিক কতটা সহায়তা দিচ্ছে তা পুরোপুরি স্পষ্ট নয়। কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা হ্রাস পেয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ইঙ্গিত পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী কোনো দেশ এই যুদ্ধে পরোক্ষভাবে অংশ নিচ্ছে কিনা। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
বিশ্লেষকদের মতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো, রাডার এবং কুয়েতের অস্থায়ী সেনা ছাউনির মতো জায়গায় ইরানের সাম্প্রতিক হামলার ধরন গোয়েন্দা তথ্য বিনিময়ের ইঙ্গিত দেয়। এমনকি গেল কয়েকদিনের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের CIA স্টেশনটিও হামলার শিকার হয়েছে, যার মাধ্যমে স্পষ্টভাবে ধারণা পাওয়া যায় ইরানের নিখুঁত হামলার সক্ষমতা বেড়েছে। তবে বিশ্লেষকরা বলছেন ইরান ইস্যুতে রাশিয়া সরাসরি হস্তক্ষেপে আগ্রহী নয়। ক্রেমলিন এটাকে নিজস্ব সমস্যা বা যুদ্ধ হিসেবে বিবেচনা করছে না। কৌশলগত হিসাব নিকাশে রাশিয়ার কাছে এখনও সবকিছুর ঊর্ধ্বে ইউক্রেন ইস্যু। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের ভেতরে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। শীর্ষ কমান্ডারদের মৃত্যু সত্ত্বেও যুদ্ধ পরিচালনা নিয়ন্ত্রণ এখন অনেকটাই তাদের হাতে। বিকেন্দ্রীকৃত কমান্ড কাঠামো দিয়ে হামলার সক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে বাহিনীটি। এদিকে IRGCর নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শীর্ষ কমান্ডারদের হারানোর পরও যুদ্ধ পরিচালনায় নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্রগুলো বলছে, IRGCর এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এমনকি যুদ্ধ শুরুর আগেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল, যাতে নেতৃত্বের ক্ষতি হলেও অভিযান চালু থাকে। একই সঙ্গে IRGC তাদের কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণ কৌশল আরও সক্রিয় করেছে। বাহিনীর ভেতরের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে একাধিক সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণ করা হয়েছে, যাতে কোনো কমান্ডার নিহত হলেই সঙ্গে সঙ্গে নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে পারে। বিশ্লেষকদের মতে 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের অভিজ্ঞতা থেকেই এই কৌশল তৈরি করে IRGC, যাতে হামলার মধ্যেও সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ভেঙে না পড়ে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াও IRGCর ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের। ফলে বর্তমান শাসন ব্যবস্থা টিকে থাকলে ইরানের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে IRGCর প্রভাব ভবিষ্যতে আরও গভীর হতে পারে মত তাদের। এদিকে IRGCর নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি। ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। তিনি শুরু থেকেই এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। শাহেদ সিরিজে কামিকাজে ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে বাজিমাত করছে ইরান। জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন আর রাডার এড়িয়ে যাওয়ার সক্ষমতা থাকায় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব ড্রোন। মাত্র 20 থেকে 50 হাজার মার্কিন ডলার খরচ করে এই তৈরি করা যায় এক একটি ড্রোন, যা ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ করতে হচ্ছে অন্তত $40 লাখ মূল্যের শক্তিশালী রকেট। যুদ্ধক্ষেত্রের নতুন আতঙ্ক শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন, যেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকেজু করে দিচ্ছে ইরান। শাহেদ 131 ও 136 সিরিজের এসব ড্রোন মূলত সাধারণ মানের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে এগুলোকেই ইরান প্রতিরোধের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শত শত মাইল পথ পাড়ি দিয়ে ড্রোনগুলো সামরিক ঘাঁটি, তেল শোধনাগার ও বেসামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক গতি বা অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি নয়, বরং এই ড্রোনের মূল শক্তি হল এর বিপুল সংখ্যা। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পেট্রিয়টের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে শত শত ড্রোন পাঠায় ইরান। এই উড়ন্ত ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমে প্রতিপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজু করে দেওয়া হয়। এরপর বড় ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এসব ড্রোনের বেশিরভাগ ভূপাতিত করা হলেও ইরানের জন্য তা এক ধরনের জয়। মাত্র $20,000 একটি ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় অন্তত $40 লাখ সমমূল্যের শক্তিশালী রকেট। শাহেদ ড্রোনের সবচেয়ে বড় প্রভাব হলো এর রণকৌশল। এই ড্রোনের সাফল্য দেখে এখন যুক্তরাষ্ট্রও একই ধরনের সস্তা ও কার্যকর ড্রোন তৈরির পথে হাঁটতে বাধ্য হচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক AI প্রযুক্তি। সংঘাত শুরুর দিকে লক্ষ্য নির্ধারণ এমনকি হামলার অনুমোদন সব সিদ্ধান্তই চিন্তার গতির চেয়েও দ্রুত নেওয়া হয়। অল্প সময়ের ব্যবধানে অসংখ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা হাতে পেয়েছে মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী। এতে যুদ্ধক্ষেত্রে ভয়াবহতা ও হতাহতের সংখ্যা বাড়ছে। তবে এই প্রযুক্তি ব্যবহারে ভবিষ্যতে জবাবদিহিতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে বলে মত প্রতিরক্ষা বিশ্লেষকদের।
ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এআই প্রযুক্তির ভয়াবহ প্রয়োগ দেখছে বিশ্ব। যুদ্ধের প্রথম 12 ঘন্টায় চালানো হয়েছে প্রায় 900 হামলা, যেখানে আগে একটি হামলা পরিকল্পনা করতে সামরিক বিশেষজ্ঞদের দিন বা সপ্তাহ পার করতে হতো। এখন এআই এর কল্যাণে তা নেমে এসেছে মাত্র কয়েক সেকেন্ডে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অ্যান্থ্রোপিকের তৈরি ক্লড মডেলকে গোয়েন্দা বিশ্লেষণ ও লক্ষ্য নির্ধারণে ব্যবহার করেছে। এই প্রযুক্তি কিল চেইন অর্থাৎ লক্ষ্য শনাক্তকরণ, অনুমোদন ও হামলার পুরো প্রক্রিয়াকে দ্রুততর করে দেয়। পেন্টাগনের ডাটা বিশ্লেষণ প্ল্যাটফর্ম ম্যাভেন স্মার্ট সিস্টেম, যা প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালেন্টের তৈরি স্যাটেলাইট ছবি, নজরদারি তথ্য, টেলিযোগাযোগ ডাটা এবং মানব গোয়েন্দা তথ্য একত্র করে তাৎক্ষণিক বিশ্লেষণ করে। এই সিস্টেমে সংযুক্ত এআই মডেল লক্ষ্যগুলোর অগ্রাধিকার ঠিক করা, অস্ত্র নির্বাচন এবং হামলার কার্যকারিতা মূল্যায়নেও সহায়তা করে। এমনকি হামলার আইনি ভিত্তি যাচাইও সক্রিয় বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে বলে জানা গেছে। তবে প্রযুক্তির এই নিখুঁত গাণিতিক হিসাবের মাঝেও ঝরছে সাধারণ মানুষের রক্ত। ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 1.5 শতাধিক মানুষ, যাদের অধিকাংশই শিশু। এই হামলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগও বাড়ছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এআই ব্যবহারের কারণে সিদ্ধান্ত গ্রহণের দায়ভার ধীরে ধীরে মানুষের কাছ থেকে যন্ত্রের দিকে সরে যেতে পারে। ফলে যুদ্ধের মানবিক ও আইনি জবাবদিহিতা বজায় রাখা ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার আগাম খবর পেয়েছিল অনলাইন জুয়ারিরা। এমনকি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক অভিযান চালাবে তা নিয়েও বাজি ধরেন অনেকে। অল্প সময়ে লাখ লাখ ডলার আয় করে জুয়ারিরা। এর সঙ্গে জড়িয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলের নামও। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার আগে অনলাইন প্রেডিকশন মার্কেটে অস্বাভাবিক লেনদেন নজরে আসে। ক্রিপ্টোভিত্তিক প্ল্যাটফর্ম পলিমার্কেটে ম্যাকমাইম্যান নামের এক ব্যবহারকারী বাজি ধরেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি ক্ষমতা হারাবেন। হামলার খবর প্রকাশের আগেই করা সেই বাজি থেকে মাত্র একদিনে তার লাভ হয় প্রায় $5 লাখ। এতে সঙ্গে সঙ্গে ইনসাইডার তথ্য ব্যবহারের সন্দেহ তৈরি হয় বিভিন্ন সংস্থার। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান বাবল ম্যাপের তথ্য অনুযায়ী আরও কয়েকটি নতুন অ্যাকাউন্ট হামলার ঠিক আগে একই ধরনের বাজি ধরে। মার্কিন কংগ্রেসম্যান মাইক লেভিন বলেন, হামলার সম্ভাবনা তখন মাত্র 17% দেখাচ্ছিল। তবুও ওই ব্যবহারকারী খবর প্রকাশের মাত্র 71 মিনিট আগে বড় অঙ্কের লেনদেন করেন। এতে স্বভাবতই প্রশ্ন ওঠে, হামলার পরিকল্পনার গোপন তথ্য কি আগে থেকেই কারো কাছে ছিল? এই ঘটনার পর ওয়াশিংটনে প্রেডিকশন মার্কেটের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, যুদ্ধ বা রাজনৈতিক সংকটের মতো বিষয়ে জুয়া খেলার সুযোগ দেওয়া পাগলামি এবং এটি বন্ধ করতে আইন আনার প্রতিশ্রুতিও দেন তিনি। অন্যদিকে রিপাবলিকান ঘনিষ্ঠ সাবেক কর্মকর্তা মাইক মুলভ্যানে বলেছেন, এসব বাজারকে অন্তত স্পোর্টস বেটিংয়ের মতো কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। তবে বিতর্কের কেন্দ্রে রয়েছে নিয়ন্ত্রণের প্রশ্ন। যুক্তরাষ্ট্রে অনুমোদিত কালসি নামের প্ল্যাটফর্ম ব্যবহারকারীর পরিচয় যাচাই করে কাজ করলেও অফশোর প্ল্যাটফর্ম পলিমার্কেটে ব্যবহারকারীরা প্রায় অজ্ঞাত পরিচয়ে ক্রিপ্টো দিয়ে লেনদেন করেন। তাই যুদ্ধ, নির্বাচন কিংবা নেতৃত্ব পরিবর্তনের মতো ঘটনাকে ঘিরে বাজার ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও নৈতিক বিতর্ক তৈরি করতে পারে বলেই আশঙ্কা বিশ্লেষকদের। রাজনৈতিক যোগাযোগ নিয়েও আলোচনা এসেছে প্ল্যাটফর্মগুলো। 2025 সালে মার্কিন প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পলিমার্কেটের বোর্ডে যোগ দেন। ওই বছরই তিনি কালসির কৌশলগত উপদেষ্টা হিসেবেও যুক্ত হন। পাশাপাশি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত কয়েকজন কর্মকর্তা মার্কিন প্রশাসনের বিভিন্ন দপ্তরে দায়িত্ব নেয়। এগুলোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নেপালের সাধারণ নির্বাচনে চমক দেখাচ্ছে জেনজি সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র প্রার্থী। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে এগিয়ে আছে 110 আসনে। হামলার জেরে ইরানের সম্পদ বাজেয়াপ্তের কথা বিবেচনা করছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এমন সিদ্ধান্ত হলে ইরান আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বড় বাধার মুখে পড়তে পারে বলে মত বিশ্লেষকদের।
চলমান যুদ্ধে দফায় দফায় সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। নিজেদের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ নিতে ইরানের শত শত কোটি ডলারের সম্পদ জব্দের কথা ভাবছে সংযুক্ত আরব আমিরাত। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে তেহরানের বৈদেশিক বাণিজ্য ও ডলার প্রবাহ বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে বাস্তবায়িত হলে এটি হবে আমিরাতের দীর্ঘদিনের আর্থিক নিরপেক্ষতা থেকে সরে আসা। সম্পদ জব্দ হলে ইরানের পাল্টা হামলা বা জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা তাদের। প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুক্ত জাহাজ আটক করা বা উপসাগরীয় অঞ্চলে নজরদারি জোরদারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশেষ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর সঙ্গে যুক্ত ব্যাংক হিসাবগুলো প্রথমে লক্ষ্যবস্তু হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মতে এটি সামরিক সংঘাত ছাড়াই ইরানের ওপর বড় চাপ সৃষ্টি করার সবচেয়ে কার্যকর অর্থনৈতিক হাতিয়ার। দীর্ঘদিন ধরেই আমিরাত ইরানি ব্যবসা ও অর্থ লেনদেনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। দুবাই ভিত্তিক বিভিন্ন শেল কোম্পানি, মানি এক্সচেঞ্জ এবং অনানুষ্ঠানিক আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে তেহরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি ও অর্থ স্থানান্তর করত বলে দাবি বিশ্লেষকদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য ইস্যুর প্রভাব পড়তে শুরু করেছে কানাডার তেলের বাজারে। গত কয়েকদিনেই জ্বালানি তেলের দাম বেড়েছে শতকরা প্রায় 20 থেকে 25%। এমন পরিস্থিতি চলতে থাকলে শিগগিরই নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা করছেন সাধারণ মানুষ। কানাডা থেকে রাশেদ লিমনের রিপোর্ট। কানাডায় জ্বালানি তেলের দাম সাধারণত $1 থেকে 15 সেন্টের মধ্যেই ওঠানামা করে, কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে হঠাৎই যেন আগুন লেগেছে তেলের বাজারে। টরন্টো শহরের গ্যাস স্টেশন ঘুরে দেখা যায় গত 2-4 দিনেই সেই দাম বেড়েছে প্রায় 25%। অর্থাৎ স্থানভেদে এখন জ্বালানি তেলের দাম $1.38 থেকে 42 সেন্ট পর্যন্ত। তেলের লাগামহীন মূল্য জীবনযাত্রার মান অনেকাংশে অসহনীয় করে তুলবে এবং ডিজেলের মূল্য তার চাইতে আরও 25 সেন্ট ঊর্ধ্বগতি। 118 গত পরশু তেলের দাম ছিল $1.18, আজ তা $1.40। আর একটু বাড়লে তেল কেনা কঠিন হয়ে যাবে। জ্বালানির এমন ঊর্ধ্বমুখী দাম স্বাভাবিকভাবেই তৈরি করেছে নতুন শঙ্কার। স্থানীয়রা বলছেন এর প্রভাব পণ্য পরিবহনে পড়লে হুহু করে বাড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, ফলে যাপিত জীবন হবে আরো ব্যয়বহুল। এইভাবে যদি যুদ্ধ পরিস্থিতি কন্টিনিউ চলতে থাকে তাহলে সারা বিশ্বে একটা মারাত্মকভাবে প্রভাব পড়বে, অর্থনীতিতে পড়বে। জ্বালানি বাজার তো অলরেডি পড়ে আছে। গত 2 দিনে আমরা প্রায় 40 সেন্ট বেশি দিয়ে এখন গাড়ির গ্যাস ক্রয় করছি। গ্রোসারি আইটেম গুলো অলমোস্ট আগে থেকে একটু প্রাইস একটু বেশি ছিল। ইদানিং যুদ্ধের জন্য প্রাইস আরো আপ হবে। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু বাজেট কাট করতে হবে এবং সংসার চালানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে আর কি। যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি না হলে বিশ্বজুড়েই জ্বালানি সংকট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন তারা। করোনার ধাক্কা সামলা উঠতে না উঠতেই বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরপরে মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য আরো ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের শঙ্কায় কাঁপছে দক্ষিণ কোরিয়া। তেলের দাম বাড়ার ভয়ে পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন সাধারণ চালকরা। পরিস্থিতি সামাল দিতে সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরি ভিত্তিতে 60 লাখ ব্যারেল তেল আমদানির পরিকল্পনা নিয়েছে সিওল। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি আমদানিকারক দেশ দক্ষিণ কোরিয়া। তাদের মোট তেলের চাহিদার সিংহভাগই মেটানো হয় মধ্যপ্রাচ্য থেকে। তবে ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর তেলের সরবরাহ ব্যাহত হয় আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে দেশটির জ্বালানি বাজার। দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কায় দক্ষিণ কোরিয়ার গাড়ি চালকরা এখন হন্য হয়ে ছুটছেন পেট্রোল পাম্পে। দক্ষিণ কোরিয়া তেল উৎপাদন করে না, পুরোপুরি আমদানির ওপর নির্ভর করতে হয়। এর সঙ্গে ডলার উনের বিনিময় হারও বাড়ছে, যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সব দেশেই অকটেন সহ বিভিন্ন তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কোরিয়াতেও সেভাবে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিবহন খরচ থেকে শুরু করে শিল্প উৎপাদন সবকিছুতেই নেতিবাচক প্রভাব ফেলবে। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে অন্তত
60 লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে ওয়ানের মান সর্বনিম্ন হওয়ায় বিনিয়োগকারীদের মনেও এখন চরম উৎকণ্ঠা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। পাকিস্তানে ডিজেল ও পেট্রোলের দাম প্রায় 20% বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। টেলিভিশনে দেয়া এক বার্তায় জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার কারণে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত। নতুন ঘোষণায় ডিজেলের দাম বাড়িয়ে করা হয়েছে 321.17 রুপি এবং পেট্রোলের দাম 335.86 রুপি প্রতি লিটার। দাম বৃদ্ধির ঘোষণার আগেই লাহোর ও করাচি সহ বড় শহরের পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যায়। অনেক জায়গায় জ্বালানি সরবরাহও কমে গেছে বলে জানিয়েছেন কর্মীরা। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আমদানি করে পাকিস্তান, যা হরমুজ প্রণালী হয়ে আসে। সরকার বলছে, পরিস্থিতি অনুযায়ী প্রতি সপ্তাহে জ্বালানির দাম পুনর্মূল্যায়ন করা হবে। হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল ও কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। বার্তা সংস্থা রয়টার্সকে 3টি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা এবং মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল চীন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অচল করে দেওয়ার বিষয়ে নাখোশ। বেইজিং এখন তেহরানকে এ প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ চলাচলের অনুমতি দিতে চাপ দিচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে নিজেদের প্রয়োজনীয় তেলের প্রায় 45% আসে এ প্রণালী দিয়ে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ হামলা এবং তেহরানের পাল্টা জবাবের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথটি বর্তমানে প্রায় বন্ধ রয়েছে। ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের প্রায় 5 ভাগের 1 ভাগ বন্ধ হয়ে যেতে বসেছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এপস্টিন কাণ্ডে এবার ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, নতুন নথি প্রকাশ, ভুক্তভোগীর 4 বার জবানবন্দি নেয় এফবিআই, ভিত্তিহীন দাবি হোয়াইট হাউসের। জুমার নামাজ আদায়ে পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। শুক্রবার মসজিদে প্রবেশের সব পথ বন্ধ করে রাখে দখলদার বাহিনী। বাধ্য হয়ে মুসল্লিরা আল আকসার বাইরের সড়কে নামাজ আদায় করেন। ইসরায়েলি সরকারের এমন পদক্ষেপ ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের জেরে পবিত্র রমজান মাসেও থমথমে পরিস্থিতি জেরুজালেমে। শুক্রবার পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রেও ছিল ইসরায়েলের নজিরবিহীন কড়াকড়ি। ভেতরে প্রবেশ করতে না দেয়ায় মসজিদের বাইরে ও আশেপাশের সড়কে নামাজ আদায় করতে দেখা যায় মুসল্লিদের। পবিত্র আল আকসা প্রাঙ্গণে রমজান মাসের প্রতি শুক্রবার প্রায় লাখখানিক মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। তবে এই শুক্রবার সেখানে দেখা গেছে অস্বাভাবিক নীরবতা। মসজিদে প্রবেশ করতে না দেয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বর্তমান পরিস্থিতির কারণে আল আকসা মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। নামাজ আদায় করা মুসলমানদের জন্য ফরজ, তাই আমরা এখানেই নামাজ পড়েছি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, রমজানের তৃতীয় শুক্রবার মুসল্লিদের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হবে না। এছাড়াও ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় শহর জুড়ে নিরাপত্তা জোরদার করেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েল জুড়ে বড় ধরনের সব জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ছায়া পড়েছে পবিত্র আল আকসা মসজিদেও। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। নেপালের সাধারণ নির্বাচনে প্রাথমিক গণনায় র্যাপার থেকে রাজনৈতিক বনে যাওয়া বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বড় ব্যবধানে এগিয়ে আছে। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে ভোটের ফলাফলে চমক দেখাচ্ছে জেনজি সমর্থিত আরএসপি। গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের বরাতে জানা যায়, নেপালের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 110টি আসনে এগিয়ে আছে। প্রাথমিক গণনায় নেপালি কংগ্রেস 8 আসনে এবং সিপিএন ইউএমএল 6 আসনে এগিয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সিপিএন 5 আসনে নেতৃত্ব ধরে রেখেছে। 285 আসনের পার্লামেন্টে 165টি আসনে বৃহস্পতিবার সরাসরি ভোট হয়েছে। বাকি 110 আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হবে।
অবৈধভাবে ভোটার তালিকা থেকে ভারতীয় নাগরিকদের নাম বাদ দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে কলকাতার ধর্মতলায় অনির্দিষ্ট সময়ের জন্য অনশন মঞ্চে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কর্মসূচি নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধনী কার্যক্রমে প্রায় ৬২ লাখ মানুষের নাম বিবেচনাধীন রয়েছে, আর বাদ গিয়েছে ৫৮ লাখ নাম। আগামী ৭ মে মেয়াদ শেষ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। এর আগে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা থাকলেও ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা SIR প্রক্রিয়ায় জটিলতার অভিযোগ তুলে রাজপথে নেমেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৭,৬৬ লাখ ভোটারের মধ্যে এবার বিবেচনাধীন হিসেবে যুক্ত হয়েছে ৬২ লাখ নাম, বাদ পড়েছে ৫৮ লাখ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিপুল সংখ্যক নাম বাদ দিয়েছে বিজেপি। আর তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সহ বিরোধী দলের অভিযোগ, রাজ্যে ৫৮ লাখ মৃত ও স্থানান্তরিত ভোটার রেখে জালিয়াতির মাধ্যমে ভোটে জিতে আসছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। স্থানীয় সময় শুক্রবার কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে স্থায়ী মঞ্চ তৈরি করে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসে তুমুল হুঙ্কার ছাড়েন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। প্রশ্ন তুলেন নির্বাচিত প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির পদ নিয়েও। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি এন্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। এই ৬০ লক্ষ মানুষ পরোক্ষভাবে দেশের রাষ্ট্রপতি কে হবে, উপরাষ্ট্রপতি কে হবে ঠিক করেছে। যাদের নির্বাচিত করেছে সেই সাংসদরা ভোট দিয়েছে। তাহলে এই ৬০ লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না? তবে জনপ্রিয়তা তলানিতে যাওয়ায় এবার হেরে যাওয়ার আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন বলে কটাক্ষ করেন বিজেপি ও কংগ্রেসের নেতৃত্ব। তাদেরকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রাখার জন্য ধর্ণা দিতে বসেছেন। ভারতীয়দের জন্য উনি ভোটার তালিকা সম্পূর্ণ করার মধ্যে দিয়ে, অবাধ করার মধ্যে দিয়ে ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা উচিত নয়, নির্বাচন স্থগিত রাখা উচিত। যদিও অভিযোগের পক্ষে বিপক্ষে শক্তিশালী কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি কোনো পক্ষই। এই রাজনৈতিক বিতর্কের মাঝে ঘনিয়ে আসছে ভোটের সময়, তাই ভোটার তালিকায় বিবেচনাধীন নামের বাছাই প্রক্রিয়া বিচারকদের মাধ্যমে দ্রুত শেষ করতে চাইছে নির্বাচন কমিশন। ২০২৫ সালে বিহারে প্রথম ভোটের তালিকা নিবিড় সংশোধনীতে প্রায় ৫৩ লাখ ভোটারের নাম বাদ যাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। সে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যক আসনে জয় পেয়ে। দেখছেন আন্তর্জাতিক সময়। এপস্টিন কাণ্ডে ট্রাম্পের বিরুদ্ধে এবার কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে এলো। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আরও কিছু নথি প্রকাশ করেছে। যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিন সংক্রান্ত এসব নথিতে এক অজ্ঞাতনামা নারীর সাক্ষাৎকারের সারসংক্ষেপ উল্লেখ করা আছে, যেখানে ওই নারী অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কিশোর বয়সে যৌন নিপীড়নের চেষ্টা করেছিলেন। ২০১৯ সালে FBI 4 বার ওই নারীর জবানবন্দি নিয়েছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই নারীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই বলে জানিয়েছেন। অন্যদিকে কিছু নথিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা ও উস্কানিমূলক দাবি থাকতে পারে বলে সতর্ক করেছে মার্কিন বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযান নিয়ে বিতর্কের জেরে বরখাস্ত হয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিন ওয়েন। তার জায়গায় দায়িত্ব পাচ্ছেন রিপাবলিকান সিনেটর মার্ক ওয়েড মুলিন। আগামী ৩১ মার্চ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন। গেল বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের নেতৃত্বে ছিলেন ক্রিস্টিন ওয়েন। তার সময়ে ৬ লাখের বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়। তবে সাম্প্রতিক বিতর্ক, তদন্ত ও সিনেট শুনানিতে চাপের মুখে শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে মাদক চক্রের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইকুয়েডর। ড্রোন, হেলিকপ্টার ও বিমান ব্যবহার করে সীমান্তবর্তী এলাকায় বোমা হামলা চালানোর দাবি করেছে কর্তৃপক্ষ। শুক্রবার এক যৌথ অভিযানে ইকুয়েডরের উত্তর পূর্বাঞ্চলে কলম্বিয়া সীমান্তের কাছে মাদক পাচারকারীদের একটি প্রশিক্ষণ শিবিরে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড ও ইকুয়েডর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে হেলিকপ্টার, যুদ্ধ বিমান, নদীপথের নৌযান ও ড্রোন ব্যবহার করে ওই ক্যাম্পের অবস্থান শনাক্ত করে বোমা হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাম্পটি কলম্বিয়ার অপরাধী সংগঠন কমান্ডোস দে লা ফ্রন্টের
যা ফার্কের ভিন্ন মতাবলম্বী সদস্যদের নিয়ে গঠিত। ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ক্ষমতা আসার পর থেকে সংগঠিত অপরাধ দমনে সামরিক অভিযান জোরদার করেছেন। তবে অভিযানে কেউ নিহত বা আটক হয়েছেন কিনা তা এখনো বিস্তারিত জানানো হয়নি। ভারতের আসামে একটি সুখই সু-30 MKE যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় 2 পাইলট নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, যুদ্ধ বিমানটি এক প্রশিক্ষণ মিশনে ছিল। এটি জোরহাট বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে কার্বি আংলং জেলায় নিখোঁজ হয়ে যায়। পরে ঘাঁটি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে একটি বিধ্বস্ত হয়। কর্মকর্তারা জানান, রাশিয়ার তৈরি এই বিমানের সঙ্গে স্থানীয় সময় সন্ধ্যা 7:42 যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পেরুতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি ও সড়ক। প্রবল বর্ষণে আয়াকুচো অঞ্চলে উপচে পড়েছে সার্কুয়াতো নদী। পানির সঙ্গে কাদার স্রোতে বহু পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করেছে পেরুর সিভিল ডিফেন্সের দল। ক্ষয়ক্ষতির হিসাব সংগ্রহ করা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া শুরু করেছে দেশটির সরকার। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় 12 সদস্যের একটি মেডিকেল ব্রিগেড পাঠিয়েছে, যারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান চালানোর পাশাপাশি জরুরি চিকিৎসা সেবা দিতে একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছে। আন্তর্জাতিক সময়। সাপ্তাহিক ছুটির দিনে ইফতার করতে সমুদ্র সৈকতে ভিড় করেন মালদ্বীপ প্রবাসীরা। প্রবাসে সারা দিনের কর্মব্যস্ততা আর রোজা রাখার পর মনোরম পরিবেশে রোজা ভাঙেন তারা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। পবিত্র মাহে রমজানে ইফতার করতে মালদ্বীপের সমুদ্র সৈকতে ভিড় করেন প্রবাসী বাংলাদেশিরা। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ে, ঠিক তখনই সৈকতে জড়ো হতে থাকেন প্রবাসীরা। পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে খোলা আকাশের নিচে এই ইফতারের দৃশ্য হয়ে ওঠে এক অপূর্ব মিলন মেলায়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে এ সংখ্যা আরও বেড়ে যায়। স্বজনদের ছাড়া এমন পরিবেশে রোজা ভাঙার মুহূর্তে প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে ঐক্য আর আনন্দ। শুক্রবার মালদ্বীপের লুনুজিয়ারা পার্ক সৈকতে রমজানের পবিত্রতা রক্ষা ও প্রবাসীদের বন্ধন অটুট রাখতে এমনই এক ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেন বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সবাইকে দাওয়াত করেছিলাম, সবাই আসছে, সবাই ভালো মতো এসে সবাই ইফতার করছে, ঠিক মতো সময় এসে সবাই আনন্দ উপভোগ করছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই তারা আসার জন্য। আমি ভবিষ্যতেও এরকম যেন আবার প্রোগ্রাম করতে পারি, এই জন্য সবার কাছে দোয়া কামনা করছি। প্রবাসে সারাদিনের কর্মব্যস্ততা আর সিয়াম সাধনার পর শেষ বিকেলের ইফতারের মুহূর্তটুকুই স্বস্তি আর প্রশান্তিতে কাটাতে পেরে আয়োজককে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপসের সকল প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে এত সুন্দর একটি পরিবেশে মনোমুগ্ধকর এত সুন্দর ইফতারের আয়োজন, এটির জন্য অশেষ ধন্যবাদ। বছরের অন্য সময়গুলোতে প্রবাসীদের এমন ঐক্য ও মিলন মেলার দৃশ্য খুব কমই দেখা যায়। সময় সংবাদ, মালদ্বীপ। ইরান ইসরায়েল সংঘাতের জেরে শঙ্কার মুখে পড়েছে ফাইনালিসিমা। কাতার থেকে এখনই ফাইনালিসিমা সরানোর কোনো পরিকল্পনা নেই উয়েফার। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন উয়েফার মুখপাত্র। এদিকে ইউরোপের গণমাধ্যমে গুঞ্জন, দোহা থেকে সরিয়ে আর্জেন্টিনা স্পেনের ফাইনালিসিমা নেওয়া হতে পারে লন্ডনে। তবে কাতার যে কোনো মূল্যে তাদের দেশে এই ম্যাচটি আয়োজন করতে চায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের বেশ কিছু স্থাপনা। আপাতত দেশটিতে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত করেছে কাতার সরকার। এরপর থেকেই কোপা ও ইউরো চ্যাম্পিয়নের মর্যাদার লড়াই ফিনালিসিমার ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এই ম্যাচটার দিকে তাকিয়ে আছেন বিশ্বের কোটি ফুটবল সমর্থক। আর্জেন্টিনার মেসি ও স্পেনের লামিন ইয়ামাল, দুই প্রজন্মের দুই তারকা প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হবেন। বিশ্বকাপের আগে বিগ ম্যাচের অপেক্ষায় সবাই। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বদলে গেছে মধ্যপ্রাচ্যের ক্রীড়াঙ্গনের চিত্র। অনির্দিষ্টকালের জন্য ফিনালিসিমা স্থগিতের খবরও আসে, তবে সেসব উড়িয়ে দিয়ে
দিয়েছেন আয়োজকরা। অবশেষে এই নিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউএফা। এই অঞ্চলের পরিস্থিতি বিবেচনায় ফিনালিসিমা ঘিরে জল্পনা কল্পনা সম্পর্কে আমরা অবগত। স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে, যারা ম্যাচটি সফলভাবে আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আশা করছি। এ মুহূর্তে কোনো বিকল্প ভেন্যু বিবেচনা করা হচ্ছে না। সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমরা আর কোনো মন্তব্য করব না। ইউএফার এমন বিবৃতির পরও গুঞ্জন থেমেনি। ইউরোপের গণমাধ্যমের খবর, পরিস্থিতি খারাপ হলে ম্যাচটি ইউরোপে সরিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে প্রথম পছন্দ ছিল লন্ডনের ওয়েমলি স্টেডিয়াম, তবে সে সময় সেখানে ম্যাচ থাকায় বিকল্প হিসেবে লন্ডন স্টেডিয়াম আছে বিবেচনায়। 2022-এ যে স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি, সেখানে আবারও ফিরবেন আলবি সেলেস্তে তারকা। তাই কাতার যে কোনো মূল্যে দোহায় ম্যাচটি আয়োজন করতে চায়। গুঞ্জন আছে পিএসজি ও কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি আয়োজকদের সঙ্গে দেন দরবার করছেন। এই প্রভাবশালী কাতারি ইউএফার নির্বাহী কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন। সবশেষ 2022 সালে ফিনালিসিমায় মুখোমুখি হয়েছিল কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো সেরা ইতালি। লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে দি মারিয়া দিবালাদের গোলে 3-0 ব্যবধানে জয় তুলে নিয়েছিল লিওনেল মেসির দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, ইরানের লক্ষ্য, ইরাক কাতারেও হামলা, তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। নেপালে সাধারণ নির্বাচনে চমক দেখাচ্ছে জেনজি সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে এগিয়ে আছে 110 আসনে। এবং এপস্টিন কাণ্ডে এবার ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, নতুন নথি প্রকাশ। ভুক্তভোগীর 4 বার জবানবন্দি নেয় এফবিআই, ভিত্তিহীন দাবি হোয়াইট হাউসে। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।